মাহি, বেশি কথা আমার কিন্তু পছন্দ না। আমি বলেছি তো আমি নিজে ফুপার সাথে বিয়ের ব্যাপারে কথা বলবো, তাহলে তুই বারবার একই কথা বলছিস কেন? বলছি কি আর সাথে, বাবা কালকে মায়ের সাথে আমার বিয়ে নিয়ে কথা বলছিল। এখনো যদি তুমি না বলো তাহলে তো পরে দেরি হয়ে যাবে, আর আমাকে অন্য কোথাও বিয়ে দিয়ে দেবে। বললেই হলো, তাই না? বিয়েটা কি হাতের খেলনা যে ফুফা বললো আর বিয়েটা হয়ে গেল? আমি তো একবারও বলিনি যে বিয়ে হাতের খেলনা। আমি বলেছি 2-1 দিনের ভেতরে তুমি বাবার সাথে আমাদের বিয়ে নিয়ে কথা বলো, ব্যাস। এর চেয়ে বেশি কিছু তো আমি বলিনি। বলার তো কোনো প্রয়োজনও নেই। তুই জানিস যে আমি যা বলি তাই করি। একবার বলেছি যখন কথা বলবো তাহলে বলবো। কিন্তু দেরি করে লাভটা কি শুনি? আমি তাড়াতাড়ি করতে বলছি তোমাকে, আর তুমি আমাকে অজুহাত। এই চুপ, ফালতু, বারবার একই কথা। এত বিরক্ত করছিস কেন তুই? যা বাসায় যা, এই মুহূর্তে বাসায় যা। তুই মাথাটা খেয়ে ফেললো একদম। প্রীতম প্লিজ, সবাই দেখছে আমাদেরকে, প্লিজ এখানে আমার উপর চিৎকার করো না। সবাই দেখছে তো কি হয়েছে? সবার দেখা দিয়ে আমি কি করব? হ্যাঁ, বিয়ে বিয়ে করে মাথাটা খেয়ে ফেলছিস একদম। এত শখ কিসের বিয়ে করার? বাসায় যা বলছি, বাসায় যা। প্রীতম এভাবে ধাক্কা দিও না, সবাই কি ভাববে বলো? ভুলে যেও না এটা বাসা না, এটা একটা পার্ক। এখানে বাদামওয়ালা থেকে বিভিন্ন পেশার মানুষ আমাদেরকে দেখছে। তুমি এভাবে আমাদের সাথে রুড বিহেভ করছো কেন? লোকের ভাবনার গল্লি মারি আমি একদিন না খেয়ে থাকলে লোকে আমাকে দেখতে আসবে না, কিন্তু আমার সাথে কারো ঝগড়া লাগলে ঠিকই মজা নিতে চলে আসবে। তোকে যা বলেছি তুই তাই কর। আমার তো এখনই বাসায় যাওয়ার সময় হয়নি, তাহলে আমি এখনই কেন চলে যাব? কারণ আমার এখন তোর এই ফালতু বকবক শুনতে ইচ্ছে করছে না। এসেছিস পর থেকে বিয়ে বিয়ে নিয়ে কীর্তন করে যাচ্ছিস, আমার এখন মাথা ব্যথা শুরু হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, কুল ডাউন, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তুমি শান্ত হও প্লিজ। ধুর, গায়ে হাত দিবি না একদম। যেতে বলেছি যা, এত পীড়িত দেখাতে হবে না আমায়। প্রীতম তুমি কিন্তু আমাকে কিছুদিন আগেই কথা দিয়েছিলে আর কখনো আমার সাথে রুড বিহেভ করবে না, আর আজকে তুমি আবারও নিজের কথাই খেলাপ করছো। এইসব কথা আমি দিয়েই থাকি, কিন্তু তাই বলে তোর সব প্যান প্যানানি আমি সহ্য করতে পারবো না। চুপচাপ আমার চোখের সামনে থেকে যা। আমার কিন্তু কান্না আসছে প্রীতম, আমি কিন্তু কান্না করে দিব। এই যে এবার শুরু হবে ইমোশনাল ড্রামা। তোর যা ইচ্ছে কর, কিন্তু আমার চোখের সামনে থেকে গিয়ে তারপর কর। এই বলে মাহিকে আবারও একটা ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল প্রীতম। কিছুদিন আগেই প্রীতম মাহিকে কথা দিয়েছিল যে সে আর মাহির সাথে খারাপ ব্যবহার করবে না, কিন্তু আজকে এত লোকের সামনে পার্কের মধ্যে মাহিকে অপমান করলো। এটা ভাবতেই মাহির চোখ দুটো ভিজে এলো পানিতে। গত 2 বছর যাবৎ নিজের মামাতো ভাই প্রীতমের সাথে রিলেশনশিপে আছে মাহি। প্রীতম প্রথমে বলেছিল মাহি অনার্সে ওঠার পরে ওদের বিয়ে হয়ে যাবে, কিন্তু এখন প্রীতমকে যখন মাহি ওদের বিয়ের কথা বাসায় বলতে বলছে, প্রীতম মাহির সাথে এরকম খারাপ ব্যবহার করছে। মাহি কাঁদতে কাঁদতে বাসায় গেল। বাসায় ঢোকার আগে চোখ মুখ মুছে নিল, তারপর নিজের রুমে গিয়ে কাপড়টা চেঞ্জ করে চলে গেল ওয়াশরুমে। ওয়াশরুমে গিয়ে শাওয়ার অন করে দিয়েই ওখানেই বসে পড়ল মাহি। মাহি ভাবতে লাগলো, প্রীতম আমি জানি তুমি আমাকে খুব ভালোবাসো, কিন্তু তুমি এত রাগী কেন? এত রাগ থাকলে বুঝি ভালোবাসা হয়? আমি 2 বছরেও তোমাকে বদলাতে পারলাম না প্রীতম, আর কবে তুমি পরিবর্তন হবে? গত 2টা বছরে তুমি কম করে হলেও 200 বার আমাকে এমন ভাবে অপমান করেছো, খারাপ ব্যবহার করেছো। তোমার এমন ব্যবহারে আমি বারবার ভেঙে টুকরো টুকরো হয়ে গেছি, তবুও কখনো কোনো অভিযোগ করিনি, কারণ আমি ভাবতাম একটা মেয়ের ভালোবাসা কি একটা ছেলেকে পরিবর্তন করতে পারে। কিন্তু যতই দিন যাচ্ছে ততই আমি বুঝতে পারছি যে মেয়েরা কখনোই ছেলেদেরকে বদলাতে পারে না। তুমি তো বদলাচ্ছ না প্রীতম, আমি কি করব এখন? এসব ভেবে একা একাই ওয়াশরুমে বসে কান্না করছিল মাহি। প্রায় 1 ঘন্টা পর ওয়াশরুম থেকে বের হলো। শাওয়ারের নিচে বসে থাকার কারণে মাথা ব্যথা শুরু হয়ে গেছে মাহির। তারপর চুলের পানি মুছে বিছানায় গা এলিয়ে দিয়ে ফোনটা চেক করলো। প্রতিবারের মতো এবারের ঝগড়ার পরও প্রীতম প্রায় 30টা কল দিয়েছে।
সবসময় ঝগড়ার পর প্রীতম বারবার কল করে মাপ চাওয়ার জন্য, আর মাহি মাফ করে দেয়। প্রীতম খারাপ ব্যবহার করার পর মাপ চায়, মাহি মাফ করে। প্রীতম আবার খারাপ ব্যবহার করে, আবার মাপ চায়। এভাবেই চলছে ওদের রিলেশনশিপ। এইসব ভাবতে ভাবতেই আবার কল আসলো প্রীতমের। মাহি ফোনটা রিসিভ করলো। হ্যালো। আই এম সরি মাহি, আমার এমন করাটা উচিত হয়নি। ইটস ওকে। আমি জানি এটা তুই মন থেকে বলছিস না। দেখ, তুই তো জানিস আমি একটু বদরাগী মানুষ, তাই বলি তুইও রেগে থাকিস না আমার ওপর। আমি রেগে থাকবো কোন দুঃখে? সেই অধিকার কি আমার আছে নাকি? সরি বললাম তো আমি। আচ্ছা শোন, আমি কালকেই মা বাবাকে নিয়ে তোদের বাসায় যাব বিয়ের কথা বলতে, তাহলে হবে তো? তোমার ইচ্ছা হলে আসবে, না ইচ্ছা হলে নাই। সময় তো আছেই, বিয়ের এত তাড়া কিসের? আমি সরি বলছি তো, এরপর থেকে আর এমন হবে না, প্রমিস। আমি কালকেই আসব। আচ্ছা ঠিক আছে, আমি রাখলাম। আমার একটু রেস্ট নেওয়া দরকার। রাখার আগে একবার একটু হেসে কথা বল। হাসার মতো অবস্থায় কি তুমি রেখেছ? সবার সামনে আমার সাথে এমন খারাপ ব্যবহার করলে আজকে মাত্র কয়েকদিন আগেও তুমি আমার কাছে প্রমিস করেছিলে তুমি আর আমার সাথে কখনো খারাপ ব্যবহার করবে না, তবু আজকে সেই একই কাজ করলে তুমি। তুমি সবসময় এমন করো আর সবসময় আমার কাছে মাপ চাও, আর আমি পোকার মতো সবসময় মাফ করে দেই। এভাবে আর কতদিন প্রীতম? আই এম রিয়েলি ভেরি সরি মাহি। আমি জানি আমার ব্যবহারে তুই অনেক কষ্ট পেয়েছিস, কিন্তু তোর এই কষ্টকে খুশিতে পরিণত করতে আমার বেশিক্ষণ সময় লাগবে না। কালকের মধ্যেই আমি সব ঠিক করে দেব। কালকে যখন তুমি আসবেই, তাহলে আমি যখন বললাম তখন কেন আমার সাথে এমন করলে বলো? কি আনন্দ পেলে আমার সাথে সাথে এমন করে? জানি না কেন এমন হুট করে খারাপ ব্যবহার করলাম, মাথা ঠিক ছিল না। আর হবে না, এবারের মতো মাফ করে দে প্লিজ। প্রমিস করো যে এরকম আর কখনো করবে না, সবার সামনে আর কখনো আমায় অপমান করবে না। প্রমিস করলাম আর হবে না। ঠিক আছে, এবারের মতো মাফ করে দিলাম। এভাবে প্রীতম মিষ্টি মিষ্টি কথা বলে আবারও মাহির রাগ ভাঙিয়ে দিল। পরের দিন প্রীতম ওর বাবা মাকে নিয়ে আসলো মাহিদের বাসায়। প্রথমে মাহির বাবা ভেবেছিল ওরা বেড়াতে এসেছে, পরে বুঝতে পারলো যে ওরা প্রীতমের সাথে মাহির বিয়ের কথা বলতে এসেছে। প্রীতমের অতিরিক্ত রাগের জন্য মাহির বাবা প্রথমে রাজি হলো না। পরে যখন মাহি সহ সবাইকে রিকোয়েস্ট করে বলল, তখন সবাই রাজি হয়ে গেল। আর প্রীতমও সবাইকে কথা দিল যে ও নিজের রাগ কন্ট্রোল করার সর্বোচ্চ চেষ্টা করবে, তাই কেউ আর আপত্তি করল না। প্রায় 1 মাস পর ওদের বিয়ে হলো। এই 1 মাসের মধ্যে সত্যি প্রীতম মায়ের সাথে একবারও খারাপ ব্যবহার করলো না। এই ভেবে মাহি অনেক খুশি হয়ে গেল। বিয়ের দিন সবাই খুব মজা করলো, সবাই মিলে অনেক আনন্দ করেই ওদের বিয়েটা দিয়ে দিল। বাসরাতে প্রীতম ঘরে এসে মায়ের হাত ধরে ওর পাশে বসলো, তারপর বলল, তোকে বলেছিলাম না আমি সব ঠিক করে দেব। দেখ, আজকে আমি সব ঠিক করে দিয়েছি। তোর আর আমার বিয়েটা অবশেষে হয়েই গেল। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। ভালোবাসার মানুষকে নিজের করে পাওয়ার মধ্যে যে আনন্দটা আছে, সেই আনন্দ কোটি টাকার মধ্যেও নেই। আলহামদুলিল্লাহ, এখন থেকে আমরা আমাদের সংসার নিজের আসা যাব ইনশাআল্লাহ। আমাদের একসাথে পথ চলা সুখের হবে। আল্লাহর রহমতে তাই যেন হয়। চলো আমরা দুজনে 2 রাকাত নফল নামাজ পড়ি। তুই যা, অজু করে আয়, আমিও যাচ্ছি। তারপর ওরা অজু করে দুজনেই 2 রাকাত নফল নামাজ পড়লো। মোনাজাতে আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করলো। এরপর প্রীতম মাহিকে কোলে তুলে নিয়ে বিছানায় গেল। প্রীতম ক্রমশই মাহির ঠোঁটের দিকে এগিয়ে গেল। 2 বছরের সম্পর্কে ওদের মধ্যে আগেও কয়েকবার কিস করা হয়েছে, কিন্তু বিয়ের রাতে বাসর ঘরে বউকে জড়িয়ে ধরে কিস করার মধ্যে আলাদা ফিলিংস কাজ করে। আস্তে আস্তে প্রীতম মাহির পেটের কাছে গেল, গিয়ে আলতো একটা চুমু দিয়ে বলল, মাত্র 1 বছরের মধ্যে এই পেটে একটা ছোট্ট মাহি আসবে। জি না, এত তাড়াতাড়ি আমি বাবু নিব না। লাইফটা একটু এনজয় করা দরকার আছে, তাই না?
বিয়ের আগে 2 বছর প্রেম করার পরেও লাইফ এনজয় করার শখ এখনো মেটেনি, তাই না? এত সহজ? হ্যাঁ, আসছে বিয়ের আগে 2 বছর প্রেম করেছে। তুমি যেই লেভেলের রাগী, তাতে আবার প্রেম? তা নয় তো কি, ওরকম একটু একটু রাগ সব ছেলেদেরই থাকে। আচ্ছা, এখন এসব আলোচনা বাদ, এখন আদর করার সময়। বলেই প্রীতম মাহির উপর ঝাঁপিয়ে পড়ল। তারপর আস্তে আস্তে ওরা দুজন হারিয়ে গেল ভালোবাসার রাজ্যে। পরের দিন সকালে উঠে দুজনে একসাথে গোসল করে সবার সাথে দেখা করতে গেল। এভাবেই হাসি মজাতে ওদের বিয়ের অনুষ্ঠান শেষ হলো। বৌভাতে মাহিদের বাসায় গিয়ে ওরা 3 দিন থেকে আসলো। মাহিদের বাসা থেকে আসার সময় প্রীতম মাহিকে বলল, মাহি, তোকে একটা খবর দেওয়ার ছিল। হ্যাঁ বলো। মাহি, আমার ট্রান্সফার হয়ে গেছে। কি? কবে? কোথায় ট্রান্সফার হয়েছে? খুলনায় ট্রান্সফার হয়ে গেছে আমার। 1 মাসের মধ্যে ওখানে যেতে হবে। তার মানে তুমি আর মাত্র 1 মাস আমার সাথে আছো? বিয়ের 1 মাসের মধ্যেই তুমি আমার কাছ থেকে এত দূরে চলে যাবে, এটা কি মানা যায় বলো? ফর ইওর কাইন্ড ইনফরমেশন, আমি একা যাচ্ছি না, তুইও আমার সাথে যাচ্ছিস। এটা কিভাবে সম্ভব? আমার ভার্সিটিতে ক্লাস থাকে, তাছাড়া এখানে মামা মামিকে একা রেখে কিভাবে যাব আমি? সেই চিন্তা তোর না, এসব চিন্তা আমার। আমি বউ ছাড়া ওখানে গিয়ে একা থাকতে পারবো না, ব্যাস। এর উপর আর একটা কথাও শুনতে চাই না। ঠিক আছে, আমি কোনো আপত্তি করব না। দেখো, তুমি বাসায় গিয়ে সবাইকে বলো, সবাই যদি রাজি হয় তাহলে আমি অবশ্যই যাব। আশ্চর্য তো, আমার বউ আমি আমার সাথে নিয়ে যাব, এখানে কে রাজি হলো কে হলো না এটা আমি দেখতে যাব কেন? তবুও তো সবার মতামতের একটা গুরুত্ব আছে না? আমি কারোর মতামত নেওয়ার জন্য এটা জানাবো না, আমি শুধু আমার সিদ্ধান্তটা সবাইকে জানিয়ে দেব। ওকে ওকে, কুল। এত রেগে যাচ্ছ কেন? তুমি যা বলবে আমি তাই করব। খুশি? ঠিক আছে, সব সময় আমার কথা মতো চলবে, বুঝেছিস? আমার কথার বাইরে যাবে না, এটা আমি একদম পছন্দ করি না। জি ঠিক আছে, আপনি যাহা বলিবেন আমি তাহাই করিব। এই বলে প্রীতম আর মাহি দুজনেই হেসে দিল। তারপর ওরা দুজন বাসায় গিয়ে সবাইকে প্রীতমের ট্রান্সফারের ব্যাপারে বলল, আর প্রীতম যে মাহিকে ওখানে নিয়ে যেতে চায় সেটাও বলল। প্রীতমের বাবা মা এক কথায় রাজি হয়ে গেল। ছেলের বিয়ে হয়েছে, এখন ছেলে বউ ছাড়া একা একা অত দূর যাবেই বা কেন? তাই প্রীতমের বাবা মা আর নাকচ করেনি। একদিন রাতে প্রীতম বেশ দেরি করে বাসায় ফিরল। ততক্ষণে সবাই ঘুমিয়ে গেছে, শুধু মাহি প্রীতমের জন্য না খেয়ে অপেক্ষা করেছিল। প্রীতম এসে মাহিকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার মাহি, তোকে এমন দেখাচ্ছে কেন? তুই এখনো ঘুমাসনি? না, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম আর কি। অপেক্ষা করছিলি মানে? খেয়েছিস তুই? কি করে খাবো? আজকে বিরিয়ানি রান্না করেছিলাম, ভেবেছিলাম তুমি আর আমি একসাথে বসে খাবো, কিন্তু তুমি তো অনেক লেট করে দিলে। তুই এখনো খাসনি মানে? মাহি, ঘড়িতে এখন রাত 2টো বাজে, আর তুই বলছিস তুই এখনো খাসনি? তুই একবার আমায় কল করে বলবি না যে তাড়াতাড়ি বাসায় ফিরে আসার কথা? তাহলে তো আমি তাড়াতাড়ি চলে আসতাম। কোনো ব্যাপার না, এখন চলো দুজনে মিলে খেয়ে নেই। যদিও আমি আমার বন্ধুদের সাথে বাইরে খেয়ে এসেছি, কিন্তু বউ যেহেতু আমার জন্য এত যত্ন করে বিরিয়ানি রান্না করেছে, তাই বউয়ের রান্নাকে কিছুতেই আমি অপমান করব না। চল, আজকে আমি তোকে খাইয়ে দেব। যদি তোমার পেট ভরা থাকে তাহলে জোর করে আমার জন্য খেতে হবে না, এটা আমি কিচ্ছু মনে করব না। এই যে আবার 2 লাইন বেশি বুঝছিস, বলেছিলাম তোকে খাইয়ে দেব, চল। তারপর মাহি গিয়ে ওদের দুজনের জন্য একই প্লেটে বিরিয়ানি নিয়ে আসলো। প্রথমে প্রীতম একবার মুখে দিয়ে বলল, আরে বাহ, কি দারুণ হয়েছে রে, অনেক মজা হয়েছে, নে তুই একটু খা। তারপর আবার মাহিকে খাইয়ে দিতে লাগলো প্রীতম। মাহি প্রীতমের ব্যবহারে এমন চেঞ্জ দেখে অনেক খুশি হলো। এটা যদি বিয়ের আগে প্রীতম হতো তাহলে মাহির এই অপেক্ষা করা নিয়ে মাহিকে অনেকগুলো কথা শোনাতো, কিন্তু আজকে প্রীতম তা করলো না। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। আস্তে আস্তে ওদের খুলনা যাওয়ার সময় ঘনিয়ে এলো।
যাওয়ার সময় ওরা সবাইকে বিদায় জানিয়ে তারপর গেল। সেখানে গিয়ে প্রীতম আগে নিজের অফিসের জিনিসপত্রগুলো আলাদা করলো, তারপর বাড়িঘর গুছাতে মাহিকে সাহায্য করলো। খুলনা যাওয়ার 2 দিন পরে প্রীতম ডিউটিতে জয়েন করলো। একদিন প্রীতম বসে বসে ল্যাপটপে কাজ করছিল। প্রীতমকে বিরক্ত করতে লাগলো। মাহি একবার এসে ওর গালে প্রীতমকে কিস করতে বলে, আবার নাকে কিস করতে বলে, আবার এসে কপালে কিস করতে বলে। এর সময় প্রীতম খুবই বিরক্ত হয়ে মাহিকে এক ধমক মারল। প্রীতমের ধমকে মাহি অনেক ভয় পেয়ে গেল। চোখের কোণে পানি নিয়ে সেখান থেকে চলে গেল মাহি। একটু পর প্রীতম মাহির কাছে আসলো, এসে মাহিকে বলল, আই এম সরি মাহি, কাজ করছিলাম তো, আর তুই কাজের মধ্যে সেভাবে বিরক্ত করাতে আমি একটু রেগে গিয়েছিলাম। ভালো, এখন তো আর আমি বিরক্ত করছি না, এবার যাও কাজ করো। মাহি রাগছিস কেন? বললাম তো সরি। আমি কোথায় রাগ করছি? আবার কি রাগ করার অধিকার আছে? সব রাগ তো শুধু তুমিই দেখাতে পারো। প্রীতম মাহির এই কথা শুনে প্রীতম মাহিকে একটানে নিজের কোলে উঠিয়ে নিল। তারপর যেখানে বসে প্রীতম ল্যাপটপে কাজ করেছিল সেই ডেস্কে নিয়ে গেল মাহিকে। তারপর মাহিকে কোলে নিয়েই চেয়ারে বসে পড়ল প্রীতম। তারপর অনবরত মাহির চোখে, গালে, নাকে, কপালে, ঠোঁটে কিস করতে লাগলো আর মাহিকে বলল, এবার ঠিক আছে তো? এখন তুই এখানেই আমাকে জড়িয়ে ধরে বসে থাক, আমি কাজ করি। না, আমি কেন এখানে বসবো? আমি তো তোমাকে বিরক্ত করি, তাই না? আবারও রাগ করছিস তুই? তোর মনে হয় এইটুকু ওষুধে কাজ হয়নি। দাঁড়া, আবারও তোকে ঔষধ দিচ্ছি আমি। এই না না না, দরকার নেই। আমি এখানেই তোমাকে জড়িয়ে ধরে চুপচাপ বসে থাকবো, তুমি তোমার কাজ করো। তারপর মাহি প্রীতমকে জড়িয়ে ধরে প্রীতমের কোলেই বসে রইল আর প্রীতম এদিকে কাজ করতে লাগলো। কাছে সে প্রীতম মাহিকে যখন ডাকলো তখন মাহি সাড়া দিচ্ছিল না। প্রীতম বুঝতে পারলো মাহি ওর কোলেই ঘুমিয়ে গেছে। প্রীতম মুচকি হেসে মাহিকে নিয়ে গেল ওদের রুমে, মাহিকে শুয়ে দিল বিছানায়। তারপর প্রীতম নিজেও মাহির বুকে শুয়ে পড়ল। রাতে ওরা দুজন বসে পপকর্ন খেতে খেতে মুভি দেখছিল। মাহি বারবার শব্দ করে পপকর্ন খাচ্ছিল, এজন্য প্রীতম ওকে বলল শব্দ না করে খেতে, কিন্তু মাহি দুষ্টামি করে আরো জোরে জোরে শব্দ করে খেতে লাগলো। প্রীতম রেগে গিয়ে মাহির হাতের পপকর্নের থালাটায় একটা ধাক্কা মারলো আর মাহির হাত থেকে পপকর্নগুলো সব সোফায় পড়ে গেল। এটা দেখে মাহি একদম চুপচাপ ওই সেম পজিশনে বসে প্রীতমের দিকে তাকিয়ে রইল। প্রীতম একটু পরে নিজের রাগ কন্ট্রোল করে আবার মাহিকে বলল, আই এম সরি মাহি। ইস, আমি দিনে 10 বার করে ভুল করি আর 10 বার মাফ চাই। কেন যে এমন করি আর বারবার মাফ চাই আমি? কেন যে আমি রাগকে কন্ট্রোল করতে পারি না কে জানে। আমি কিচ্ছু মনে করিনি, তোমাকে মাফ করে দেব যদি এই পপকর্নগুলো আবার থালায় তুমি আমাকে খাইয়ে দাও তাহলে। কি? তুই জানিস তুই যে একটা পাগল? আগে আমাকে পপকর্ন খাইয়ে দাও, তারপর যা খুশি বলো। তারপর প্রীতম পপকর্নগুলো তুলে মাহিকে খাইয়ে দিতে লাগলো। মাহি আবার শব্দ করে খাচ্ছিল, কিন্তু এবার আর প্রীতম রেগে না গিয়ে উল্টো নিজেও কয়েকটা পপকর্ন মুখে দিয়ে আওয়াজ করে খাওয়া শুরু করলো। আসলে কোনো মেয়ে কখন একটা ছেলেকে বদলে দিতে পারে না, কিন্তু ছেলেটা যদি সত্যি মেয়েটাকে ভালোবাসে তাহলে সেই মেয়ের জন্য ছেলেটা নিজেকে বদলাতে পারে। এটা একটা চরম সত্যি। মুভি দেখা শেষ করে প্রীতম মাহিকে কোলে তুলে রুমে নিয়ে গেল। তারপর মাহির ঠোঁটে ঠোঁট বসিয়ে দিল। আস্তে আস্তে মাহির পুরো শরীরে চুমু দিতে লাগলো। মাহিও প্রীতমের সাথে রেসপন্স করতে লাগলো। আস্তে আস্তে ওরা হারিয়ে গেল ভালোবাসার রাজ্যে। এই যে আপনি যেহেতু শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছেন, তার মানে নিশ্চয়ই ভিডিওটা আপনার ভালো লেগেছে, তাই কিপটামি না করে একটা লাইক আর একটা কমেন্ট দিয়ে যান। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।